जिंदा रह सकती है चाहत की भरी निगाहों से, चाहत की भरी निगाहों से। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुशनसीब है वो जिनको है मिली ये बहार जिंदगी में। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, प्यार जिंदगी में। हाय, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা জাবাজ সিনেমার গান। অসাধারণ পিকচারাইজেশন শ্রীদেবীর ওপর এই গানটি, উফ, জাস্ট অসম। এক একটা শিফনের শাড়ি পরে শ্রীদেবী একটা বিচের ধারে এরকমভাবে গান গাইছে, অসাধারণ। আর সিনেমাটা যারা দেখেননি তারা পারলে দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা জানেন ফিরোজ খান, উফ, ওয়ান অফ দ্য হ্যান্ডসাম হিরো। মানে যত হিরো ছিল রেট্রো সময়কার, উনি অনেক পুরনো হিরো, যত হিরো ছিল তার মধ্যে ফিরোজ খান ওয়ান অফ দ্য হ্যান্ডসাম পারসন। তো এখানে আজকে ভিডিওর মধ্যে হ্যান্ডসাম কথাটা উঠবে অবশ্যই, সেই জন্য আবার এই হ্যান্ডসামের ওপর জোর দিলাম। তো যাই হোক, এখন বলি ভিডিওটা কী নিয়ে হচ্ছে, এই গানটা কেন গাইলাম। তো এই গানটা আমি ডেডিকেট করলাম সবাইকে যারা কিনা সত্যিকারে ভালোবাসা পেয়েছে, বুঝেছে, দেরিতে হলেও উপলব্ধি করেছে। কারণ ভালোবাসা মানে পাওয়াটা একটা সত্যিকারেরই মানে ব্লেসিংস, ভগবানের আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না। আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসবে। এই জিনিসটা মানে যখন সত্যি একজনকে প্রচণ্ড ভালোবাসছে আর অপর দিক থেকেও আরেকজনও তাকে সেম ভালোবাসাটা দিচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। যারা সত্যিই পেয়েছে রিয়েল লাভ, যারা পেয়েছে তারা সত্যি ব্লেসড, ভগবানের আশীর্বাদ তাদের ওপর আছে। আর সত্যি কথা বলতে মিরাকেল, এটাকে মিরাকেল। কারণ দুটো ভিন্ন মানুষ তারা একে অপরকে এতটাই ভালোবাসবে যে নিজেকে প্রাণ মন ঢেলে ভালোবাসবে। এইরকম ভালোবাসা খুব কমই দেখা যায়, তাই না? তো যাই হোক, এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে বলি। ভিডিওটা হচ্ছে গিয়ে দেখলাম দুজনের ভিডিও দেখলাম। একটা হচ্ছে মন্দিরার ভিডিও দেখলাম, আর তার সাথে সাথে দেখলাম মন্দিরার এক্স দালালের ভিডিও, মানে আমাদের ওয়াইটির দালাল লাতখোর, যে কিনা মন্দিরার একসময় দালালি করেছিল, সেই দালালের একটা ভিডিও, যে কিনা মন্দিরাকে নিয়েই, মন্দিরার যে ভিডিওটা আমি দেখেছি যে ওরা যাচ্ছে গুজরাটের জন্য রওনা দিচ্ছে, সেই ভিডিওটা দেখে তার যা রিয়াকশান সেটা নিয়েই আমি বলবো। তো যাই হোক, সবার আগে বলি সেই ভিডিওটা, মন্দিরার ভিডিও সম্পর্কে আমার সেরকম কিছুই বলার নেই। ওদের ভিডিওটা জাস্ট দেখলাম, একটাই শুধু বলার ছিল যে এত আর্লি পৌঁছে গেছে ওরা ইয়েতে, কী যেন বলে, এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি ওরা হয়তো ভাবছে যে বাই চান্স যদি রাস্তাঘাটে কী হয়, রাস্তাঘাটের ব্যাপার তো একটু টাইম আগে নিয়েই বেরিয়েছে, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু অনেক আগে ওরা পৌঁছে গেছে, গিয়ে অনেকটা সময় ওদেরকে কাটাতে হয়েছে এয়ারপোর্টে। তো অবশ্যই সেটাই আর কি বলছিল ওরা, যে আমরা অনেক আগে এসে গেছি। তো আরও মনে হয় বাড়ির থেকে যদি 1-2 ঘন্টা পরে বেরোতো তাহলে মনে হয় ভালো হতো, তাহলে অতটাও সময় আর কি অপেক্ষা করতে হতো না। কারণ ওদের ফ্লাইটের টাইমটাও ভীষণ অদ্ভুত। আর যেহেতু ওরা কলকাতায় থাকে না, এটা কলকাতায় যারা থাকে তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা আগে পৌঁছে যেতে হয় আজকাল, তো তারা আরামসে পৌঁছে যায়। কিন্তু ওরা যেহেতু থাকেই এতটা দূর, মানে কলকাতা থেকেই রানাঘাট কতটা দূর, তো টাইম থাকতে এসছে, যতই কষ্ট হয়েছে বলবো এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে ওরা, যে আগে ভাগে চলে এসছে, ঠিক আছে, এসে বসেছে। তো সেখানে এবার এই ভিডিওটা দেখে দালাল ফার্স্টে একটা বিষয় নিয়ে খুব কপচালো, সেটা হচ্ছে কমেন্ট বক্স। যে হ্যাঁ, কমেন্ট বক্স এরকম অফ করে রেখেছে, কি ব্যাপার, হ্যাঁ নিতে পারছে না মানুষ, যে সবসময় পজিটিভ কমেন্ট করবে সেরকম নয়, নেগেটিভ কমেন্টও আসছে। আর দেখছি অদ্ভুতভাবে নেগেটিভ কমেন্টগুলো কিভাবে যেন গায়েব হয়ে যাচ্ছে। তো দালাল এতটা মানে জোর দিয়ে কথাটা কেন বলছে বলুন তো? কারণ ও তো জানে যে বিভিন্ন আইডি থেকে ওই কমেন্টগুলো করছে। আমরা শুনেছি, আমরা জানি, ওরই গ্রুপের অনেক মানুষ এটা রিভিল করেছে যে দালালের নিজস্বই 13খানা আইডি রয়েছে। এটা একসময় হতো যখন কিনা আমরা ওই পাশে, তুমি আমার পাশে দেখো আমি তোমার পাশে আছি, মানে সাব ফর সাব যখন করতাম, তখন অনেকে এরকম বানিয়ে রাখতো, আইডি বানিয়ে রাখতো।
তো যাই হোক, সেরকম ওরা যেহেতু এই জিনিসটাকে নিষ্ঠা ভরে প্রচুরভাবে করেছে, সেই জন্য ওরা কি করেছে, প্রচুর আইডি ক্রিয়েট করেছে। ওই আইডিগুলো দিয়েই আমি তোমাকে 13খানা সাব দিয়ে দিলাম, তুমি আমাকে তোমার যতটা আছে দিয়ে দাও, এরকমভাবে লেনদেন হতো। সেই জন্য তখন থেকে ওর অনেকগুলো আইডি করা আছে, সেইগুলো কি এখন ও বিভিন্ন কাজে লাগায় নিজের কন্টেন্টের জন্য। তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করা, আর অবশ্যই সেগুলো নেগেটিভ কমেন্ট করা, সেইগুলোকেই তুলে ও আবার কন্টেন্ট নিজেই করে। তো সেই কন্টেন্টগুলো যেটা আর কি ও করছে, যে কমেন্টগুলো করছে, যেগুলোকে তুলে পরবর্তীকালে ও বসে বসে ভিডিও করবে, সেগুলো দেখছে মানে গায়েব হয়ে যাচ্ছে। আরে একটু তো থাকতে হবে, সেটা 8-10টা 5টা মানুষ যদি নাই দেখে সেই কমেন্টগুলো, তাহলে সেগুলো নিয়েও যখন ভিডিও করবে তখন মানুষ বলবে না, দর্শকরা বলবে না কই এরকম কই কমেন্ট তো দেখতে পাইনি। হ্যাঁ, সব কমেন্ট কি নেগেটিভ কমেন্ট কি ডিলিট করা কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি? এই যে দালাল, লাতখোর দালাল, নিজেকে স্বঘোষিত কন্ট্রোভার্সি রানী বলে দাবি করে, কন্ট্রোভার্সির শেষ কথা। তো ওই কন্ট্রোভার্সি মানে আসল মানেটা জানে না, কিন্তু এই সমালোচনা বা এই যাই হোক ভিডিও করা অবধি ওকে ক্ষান্ত থাকতে হয়। কারণ ইউটিউবের যে বেশ কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলোর ক্ষেত্রে ওর জ্ঞান একেবারে শূন্য, জিরো। ও শুধু খাটের ওপর বসে খাটতে পারে, খটখট করে ভিডিও বানাতে পারে, সেগুলোকে এডিট করতে পারে, এডিট করে আপলোড করতে পারে, ব্যাস যথেষ্ট। ও তার বাইরে আর ইউটিউবে কী ধরনের কী জিনিস ওর সেটা জানা মানে একেবারেই ওগুলো ও জানে না। তো যাই হোক, আমি যেহেতু একটু জানি তাই জন্য বলছি যে এই 4 তারিখ 4th জুলাই, এই 4th জুলাই থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। অনেক কমেন্ট মানে আমাকে যারা কমেন্ট করেন তাদের মধ্যে অনেকে বলেছে যে অনেক চ্যানেলের কিন্তু দেখছি কমেন্ট বক্স অফ, যাদের কোনোদিনও অফ থাকে না, ঠিক আছে, অফ। আমি নিজে বলছি, আমার যেহেতু ব্লগিং চ্যানেল আছে, তো 4 তারিখ 4th জুলাই যে 4th জুলাই না 5th জুলাই, সরি 5th জুলাই আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম, 4th জুলাই আমার ছেলের জন্মদিন ছিল, 5th জুলাই যেটা আমি পোস্ট করেছিলাম, সেটা বারবার নিজের থেকেই কমেন্ট বক্সটা নিজের থেকে অফ হয়ে যাচ্ছে। এদিকে এটার মধ্যে কিন্তু এরকম কোনো বিষয় নয় যে মেড ফর কিড হয়ে গেছে ভুল করে, সেরকম কোনো বিষয় না, কারণ মনিটাইজেশন অন রয়েছে। মেড ফর কিড হয়ে গেলে তখন কিন্তু সেখানে মনিটাইজেশনটাও অফ হয়ে যায়। তো যদি বাচ্চাদের নিয়ে আপনি বাচ্চা রিলেটেড খুব বেশি কন্টেন্ট দেখান, তাহলে আপনার চ্যানেলটাকে ওরা মানে সেরকমভাবে মার্ক করে নেয় যে এখানে বাচ্চাদের জন্য জিনিসপত্র দেখা হচ্ছে, তাহলে বলা হচ্ছে তো মেড ফর কিড করে দেয়, কমেন্ট সেকশন অফ করে দেয়, সেক্ষেত্রে মনিটাইজেশনটাও কিন্তু অফ থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা ছিল না। আমি যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করেছি তাই জন্য বলছি। আমি বারবার করে আমাকে যখনই কেউ এটা বলছে, মেসেঞ্জারে বলছে যে দিদি কী ব্যাপার, তুমি কমেন্ট বক্স অফ করে রেখেছো, কী বিষয়? তো প্রথম তো আমি জানতে পারি আমাদের আত্মীয় থ্রু দিয়ে, তো তারা বলে কী ব্যাপার কমেন্ট বক্স অফ, এরকম তো কোনো দিনও হয় না। তো রনের জন্মদিনের যেটা হচ্ছে গিয়ে ব্লগ, তো সেখানে সবাই কমেন্ট করবে। তো তখন আমি গিয়ে দেখলাম যে এই বিষয়ে যে নিজের থেকেই কমেন্ট বক্স অফ হয়ে গেছে। আবার আমি ম্যানুয়ালি ওটাকে অন করলাম, অন করে দেখলাম কিছুক্ষণ গেল, তারপর আবার অফ হয়ে যাচ্ছে। তো বারবার করে এই জিনিসটা হতেই থাকছিল। 5th জুলাইয়ের কথা বলছি, ঠিক আছে। তো এইগুলো কি হয়, মাঝে মাঝে ইউটিউবে বাগ আসে, অনেক রকম এরকম অনেক প্রবলেম হয়। কেউ অনেক সময় দেখা যায় যে ভিডিও আপলোড করা যাচ্ছে না, এরকম নানান রকম প্রবলেম হয়। তো এগুলোকে বলে ইউটিউবের বাগ। তো এগুলো সম্পর্কে ও তো কিছু জানে না, তো হয়তো ওরকমই হয়েছিল। কিন্তু আরেকটাও বিষয়, সেটা নতুন ইউটিউব ফিচার্স শুরু করেছে, সেটার সম্পর্কেও হয়তো ওর আইডিয়া নেই। ইউটিউবে এখন যেমন আছে, আপনি আপনার কমেন্ট বক্সটা কতটা স্ট্রিক্ট আপনি নিজেই কিন্তু সেটা নিজে ডিসাইড করতে পারেন। আপনি যদি চান যে আপনাকে কি কমেন্ট এসছে সেটা আগে আপনি দেখবেন, রিভিউ করবেন, তারপর আপনার পছন্দ হলে তারপর ওটা পাবলিশ হবে, এরকমও আছে। এরকমও অপশান আছে যে আপনি চুজ করে রাখতে পারেন যে কমেন্টগুলো আপনার থাকবে হেল্ড ফর রিভিউ। আগে আপনি সেটা দেখবেন, আপনার পছন্দ হবে, আপনি অ্যাপ্রুভ করবেন, তারপর গিয়ে ওটা পাবলিশ হবে। তো ওর এইসব জানা নেই, তাই জন্য বলছে কী কারুকার্য করে রেখেছে কে জানে। দেখছি একটাও কমেন্ট, যতই নেগেটিভ কমেন্ট আসে একটাও দেখি কমেন্ট নেই। তো একটা মানুষের কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট আসছে না নেগেটিভ কমেন্ট আসছে সেটা জানা যায় যাকে কমেন্টটা করছে, সেই কিন্তু 100% বলতে পারে যে তার কমেন্ট বক্সে কতগুলো পজিটিভ এসছে আর কতগুলো নেগেটিভ এসছে। আর সে আরেকমাত্র সে বা তারা করতে পারে যে কিনা নিজে গিয়ে নেগেটিভ কমেন্ট করছে, সে জানবে যে কত নেগেটিভ কমেন্ট আমি করলাম, গেল কোথায়। তো যাই হোক, এই দালাল যে মানে একটা আস্ত
কি বলবো গাধায় পরিণত হয়েছে সেটাও নিজের কথাবার্তাতেই বুঝিয়ে দিচ্ছে, নিজের কথাবার্তায় বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, মানে গাধাও তো না, ও তো হচ্ছে খচ্চর, হচ্ছে একদম খচ্চর। তো বুদ্ধিটা মানে কি বলবো, খচ্চর কীরকম হয়, বুদ্ধি খজরামি বুদ্ধি থাকে কিন্তু আবার ডাল মানে খচ্চর কি হয়, ঘোড়া আর গাধার সংমিশ্রণ। তো ওর ক্যারেক্টারটা একদম ওই রকম, যে চালাকি বুদ্ধি কিছু বার করে ঠিকই, কিন্তু আবার গাধামিও ওর মধ্যে রয়েছে, সেই জন্য জানেই না, এই কথাগুলো নিজেই বলে দিচ্ছে। তো ও বলছে কোথায় গেল, কারণ ও জানে তো অনেক করে রেখেছে ওখানে। তো আমার মনে হয় মন্দিরারা নিজের কমেন্ট বক্স স্ট্রিক্ট করে রেখেছে, যেখানে শুধুমাত্র ও দেখবে, আগে সেগুলো দেখে যেটা মনে হবে ওর সেটাকেই ও পাবলিশ করবে, বাদবাকি ও পাবলিশ করবে না, ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, সেই রকম অপশান ও করে রেখেছে। আর এটা খুব ভালো করেছে। নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য যদি দালাল বলে যে আমার কমেন্ট বক্স, আমি নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য কমেন্টগুলোকে ডিলিট করে দেবো, চল ফোট, তাহলে ও যদি ওর সুপার পাওয়ার ব্যবহার করতে পারে, ইউটিউব যেটা ওকে দিয়ে রেখেছে, যে আপনার যদি খুব বিরক্তি হন আপনি কোনো কমেন্টে, আপনাকে যদি খুব উত্তক্ত করা হয়, তাহলে আপনি কি করতে পারেন, যে করছে তাকেই ব্লক করে দিন, যে কমেন্টটা করেছে তার সেটাও হাটিয়ে দিন, দরকার পড়লে পুরো কমেন্ট বক্স বন্ধ করে দিন। তো পুরো কমেন্ট বক্স বন্ধ করে না, কিন্তু ওর কমেন্ট বক্সেও প্রচুর এরকম কমেন্ট আসে, সেটা ও ডিলিট করে, সেটাও নিজে মুখে বলেছে। আমার এখানে আমি বলতে পারছি না, কারণ সারাক্ষণ কোনো মানুষের কটা কমেন্ট নেগেটিভ আসছে রিফ্রেশ করে দেখা সম্ভব না, একমাত্র যে যার নিজেরটাই দেখতে পারে। আমি যেমন নিজের কমেন্ট বক্সে কি কমেন্ট আসছে সেটা রিফ্রেশ করে দেখতে পারি, যে দেখি এখন কি কমেন্ট আসলো, পজিটিভ না নেগেটিভ না কীরকম নাকি নিউট্রাল, সেটা আমি আমারটায় দেখতে পারি আমার স্টুডিওতে। বাট অন্য কারোর মানে জাস্ট কমেন্ট বক্সে বসে থেকে সারাক্ষণ রিফ্রেশ করে দেখার মতো সময় কারোর থাকে না, বিশেষ করে যারা ইউটিউবে কাজ করে তাদের তো কারোরই থাকে না, ঠিক আছে। তো যাই হোক, সেখানে পুরো পরিষ্কার বোঝা গেল যে ও এইসব টেকনিক্যাল বিষয়গুলো জানেই না। তো যাই হোক, এখানে পুরো বোঝা গেল এইসব টেকনিক্যাল বিষয়গুলো জানেই না, সেই জন্য বলছে যে নিতে পারে না কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট, নিতে পারে না, নেগেটিভ কাজ করতে পারে অথচ নেগেটিভ কমেন্ট নিতে পারে না। তো এইসব বলে তারপর বলে এবার আসি ভিডিওর মধ্যে। তো ভিডিওর মধ্যে যেটা মেন কথা, যে ওরা গেছে কোথায় না, ওরা যেহেতু যাবে গুজরাটে, তো ওরা গেছে এয়ারপোর্টে। বলছে এয়ারপোর্টে গিয়ে হ্যাঁ কত টাকা খরচা করেছে, 300 টাকার চা, এক একটা চা 300 টাকা, আর জলের বোতল 100 না 150 টাকা জলের বোতল, যেটা বাইরে 20 টাকার দাম। হ্যাঁ, তো বলছে হ্যাঁ কিনবে না কেন, অনেক টাকা তো ইনকাম করেছে, নোংরামি করে অনেক টাকা ইনকাম করেছে, সেই টাকাগুলো তো এইভাবেই খরচা করবে। দেখুন, মন্দিরাকে যখন আমরা প্রথম থেকে দেখতাম, মন্দিরা তখন কি দেখাতো, ও নিজের ডেলি লাইফস্টাইল দেখাতো, ওর জীবনে কত কি ঘটনা আছে আমরা কিন্তু জানতাম না। আমরা কি দেখতাম, যে একটা সাধারণ ঘরের মেয়ে, একদম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে নিজের কাজ, নিজের ঘর সাজানো, নিজের বাচ্চাকে কেয়ার করা, বরের প্রতি কেয়ার করা, এইগুলো দেখিয়ে আমাদের ঘরের মেয়ে। মন্দিরা নিজেকে বলতো আমি তোমাদেরই ঘরের মেয়ে, তোমাদেরই একজন, তোমাদের ঘরেরই মেয়ের মতো একজন, আমাকে তোমাদের ঘরের একটা মেয়ে ভেবে তোমরা আমাকে দেখো বলে এইরকমভাবে দেখিয়েছে। বাচ্চার খেলনা, বাচ্চাকে সাজানো, নিজে সাজা, এগুলোই ছিল ওর কন্টেন্ট। সেখান থেকে করতে মন্দিরা কী করলো, একটা এমন ঘটনা ওর জীবনে আসলো যেটাতে মন্দিরার আমরা একটা অন্যই রূপ দেখলাম। কি না, মন্দিরা পরকীয়ায় জড়িয়ে গেল। তার আগে অবধি যখন ও নিজের মানে স্ট্রাগল লাইফে ছিল, সেই সময় যদি আজকে ও 300 টাকা দিয়ে খেত বা একটা চা খেত বা কি যেন বলে জল খেত, আমরা কিন্তু তখন কি মনে করতাম, যে নোংরামির পয়সায় কিরকম খাচ্ছে। আমরা কি ভাবতাম, বা একটা মেয়ে চাইলে কি না করতে পারে, মেয়েটা একদম নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে কোথায় আজকে উঠে দাঁড়িয়েছে, যেখানে কিনা যারা অনেক মানে সেরকম ক্ষমতা সম্পন্ন, মানে পয়সার দিক দিয়ে বলছি, তাদেরই মতো করে ও চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, খুব ভালো লাগছে। যারা কিনা ওরই মতো সেম নিম্ন মধ্যবিত্ত ঘরে, তারা কিন্তু এটাকে দেখে গর্ববোধ করবে যে ও পারলে আমরাও পারি, সেটার জন্য তারা ইন্সপায়ার্ড হবে ওর কাছ থেকে। তখন কিন্তু এটা যদি সেই সময় করতো, তখন কিন্তু মনে হতো না যে এটা নোংরামি। কিন্তু এখন কেন নোংরামি মনে হচ্ছে, কারণ ওর মাঝখানে এই ঘটনাটা। তো চিন্তা করে দেখুন, আজকে যে বলছে যে হ্যাঁ আজকে এই নোংরামি নিজের নোংরামি বেছে আজকে এখানে বসে 700 টাকা খরচা করছিস তুই, কারণ তোর অঢেল পয়সা এসছে।
অঢেল পয়সা এসছে। তাহলে মন্দিরা সবচেয়ে বেশি ইনকাম করেছে ওর বক্তব্য অনুযায়ী এই ফেজটাতে, যেই ফেজটাতে ও পরকীয়া করেছে। তাহলে সেই ফেজটাতে ও কি করে মন্দিরার তলা চাটলো, নিজেই বলেছে যে আমি আমাকে যদি তোমরা বলো যে তলা চাটার কথা, হ্যাঁ আমি মন্দিরার তলা চেটেছি, আমি টিনের তলা চেটেছি, নিজেই স্বীকার করে। তাহলে চিন্তা করে দেখুন, যে সময় ও এই নোংরামিটা করছিল, এই নোংরামিটা ও বুক ফুলিয়ে করেছেই কি জন্য, আজ যে মন্দিরাকে নিয়ে বলতে বসেছে যে আমরা ছিলাম বলেই তুই এতগুলো টাকা উড়াতে পারছিস, সেই তাকে মদত দিয়েছে, মদতপুষ্ট তার জন্য। আজকে যদি ও এইরকম নোংরামি যখন করছিল তখন যদি ওর পাশে না দাঁড়াতো, মন্দিরা কিন্তু এতটা দূরও এগোতে পারতো না, এতটা দূর এগোতে পারতো না। ঠিক আছে, কারণ আমরা দেখেছিলাম যে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে তারপরে সেখানে ওই ছেলেটির মায়ের ধাওয়া খেয়েই কিন্তু মন্দিরা ক্ষান্ত হয়ে গেছিলো, ওখানটাতেই কিন্তু স্টপ হয়ে গেছিলো, ওখানটাতেই স্টপ হয়ে যেত। বাড়ি ফিরে ওর আর কিছু করার থাকতো না যদি না এ দিনের পর দিন মদত দিত। আর শুধুমাত্র ওকে রিয়েল লাইফে করেছে, আর এখানে রিয়েল লাইফে আমাদের কি করেছে, দিনের পর দিন বুঝিয়েছে যে মন্দিরা কত ভালো, মন্দিরা পরিস্থিতির শিকার, ওর কিছু করার নেই, এই লাইফটাকে ওকে বাঁচতেই হতো, দিয়ে সবাইকে বোঝে ও কতটা পজিটিভ সেটা বুঝিয়েছে। সেই জন্যই আপনারা দৌড়ে দৌড়ে গেছেন মন্দিরাকে ভিউজটা দিতে, মন্দিরাকে ইনকাম করতে সাহায্যটা করতে। নাহলে মন্দিরা সে সময় কি ভিডিও দিচ্ছিল, মরার মতো পড়ে থাকার মতো পড়ে তাকিয়ে রয়েছে, ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তো তাকিয়ে রয়েছে। একসময় নিজেই বলতো কি দেখো গো তোমরা আমাকে, তোমরা কি দেখতে আসো, আমি কেমন আছি তোমরা দেখতে আসো। কেন আসতো? কারণ এই যে দালাল লাগিয়ে দিয়েছিল, সেই দালাল ও যে কতটা কষ্টে আছে, ওর ওপর কতটা অন্যায় হয়েছে, ছোটোবেলা থেকে অন্যায়, কে না কে ওর সাথে অন্যায় করেছে এই বুঝিয়েছে। যে এই মেয়েটিকে ছোটোবেলা থেকে ওর মা ওর বুকে পিঠে ছুরি মেরেছে, ওর বাবা ওর বুকে পিঠে ছুরি মেরেছে, ওর বন্ধুবান্ধবরা যার সাথে প্রেম করলো সেই বুকে পিঠে ছুরি মেরেছে, তারপর সোমনাথ বিয়ে করলো, সোমনাথ বিয়ে করেও বুকে পিঠে ছুরি মেরে মেরে শেষ করে দিয়েছে। ওর ননদ, ওর শাশুড়ি, সবাই ওর সাথে অন্যায় করেছে। ওর বান্ধবী রিয়াঙ্কা, সেও ওর সাথে অন্যায় করেছে, বুকে পিঠে ছুরি মেরেছে। ঠিক আছে, ওর যত ক্রিয়েটার আছে সবাই ওর বুকে পিঠে ছুরি মেরেছে। প্রত্যেকটা মানুষ মন্দিরাকে ইউজ করেছে। মন্দিরা একটা বেচারা একেবারে ভাজা মাছটি উল্টে খেতে পারে না এরকম একটি মেয়ে, আর তার মধ্যে একজনই ভালো ছিল, সে হচ্ছে মারু। কারণ তখন মারুর বাড়িতে যেতে হবে, একমাত্র মারু, তখন মারু ছাড়া দুনিয়ার পৃথিবীতে যত মানুষ ছিল সবাই মন্দিরার বুকে পিঠে ছুরি মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। তখন আমাদেরকে সেইটাই বুঝিয়েছে। তো আমাদের কাছে মন্দিরা তখন ট্র্যাজেডি, আমার কাছে, আমার কথা বলছি না, বেশিরভাগ দর্শকদের কাছে বলছি, তখন ওকে ট্র্যাজেডি কুইন মীনা কুমারী সাজিয়েছে, যে দেখো এই কীরকম পুরো নিরূপা রয়, এ নিরূপায়। সেই জন্য আজকে এরকম করেছে। ওই ছেলেটির সাথে ওর যদি পরবর্তীকালে জীবন হয়, সেই জীবনটা অনেক সুখের হবে, এই আশা ওকে দেখিয়েছে দিনের পর দিন। সোমনাথ কতটা খারাপ বুঝিয়েছে। যদি এই জিনিসগুলো না করতো তাহলে তো এতগুলো ভিউজ পাওয়ার কোনো ব্যাপারই ছিল না। ওদের মধ্যে অশান্তি হচ্ছিল, মন্দিরার ভিডিওর মধ্যে বলছিল যে আমাদের ডিভোর্স হয়ে যাবে, ভালো কথা হয়ে যাবে। মন্দিরা যদি এই দালাল যদি ওর কাছে দৌড়ে না যেত তাহলে কি হতো? তাহলে মন্দিরা নিজের মতো নিজে ভিডিও দিত, সবাই প্রশ্নবাণে মন্দিরাকে ঝরঝরে করে দিত। মন্দিরা কি করতো? বাধ্য হয়ে কমেন্ট বক্স অফ করে দিত, বা একদিন ভিডিও দিত, একদিন ভিডিও দিত না, একদিন ভিডিও দিত, একদিন ভিডিও দিত না, বলে যেরকম টিন করছে সেরকম করে ও নিজে আস্তে আস্তে যা হোক কিছু একটা হতো। কিন্তু এইরকম সাপোর্ট তো পেতো না। সেখানে মানুষ বুঝে যেত যে অন্যায়টা ও করছে, বা ও যা করেছিল ওকে ওর মতো ছেড়ে দিলেই তো পারতো। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একজন যে পরকীয়া করছে তাকে সাপোর্ট করার দরকার কি ছিল, তাই না? তাকে সাপোর্ট করেছে, সে কতটা মহান সবাইকে বুঝিয়েছে, তাই জন্যই তো সে এতগুলো ভিউজ পেয়েছে, না হলে তো পেতো না, তাই না? আমরা তো আরেকজনের ব্যাপারটাও তো দেখছি। সে সময় মন্দিরার প্রত্যেক কটা ভিডিওতে 1 লাখের ওপরে, ডেইলি 1 লাখের ওপরে সব আছে, ভিউজ আছে প্রত্যেকটা। আমি গড়ে 1 লাখ বললাম, কম বলছি তাও। কারণ সে সময় সোমনাথই ভিডিও দিলে সোমনাথের ভিডিওগুলোই 1 লাখ হচ্ছিল,
তাই না? সেখানে মন্দিরার আরও বেশি। সেটা হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কারণ বুঝিয়েছে দিনের পর দিন যে মন্দিরা কত অসহায় বেচারি। মন্দিরা যেটা করছে বেশ করছে, পরকীয়া করেছে, কিন্তু তার পরিস্থিতিটা বুঝতে হবে। তাকে কীরকমভাবে মেন্টালি টর্চার করে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে সবাই মিলে, সেই জন্য ও একজনকে আঁকড়ে বাঁচার কথা ভেবেছে। এরকম ভাবে সবাইকে আমাদেরকে বুঝিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, যে কিনা ওকে এতগুলো টাকা ইনকাম করতে সাহায্য করে দিল, তার মুখে এখন এটা সাজে যে আমাদের জন্যই তুই পারছিস এতগুলো টাকা খরচা করতে। আর ও বলবে কি? মন্দিরা তো নিজেই নিজের টাইটেলেই লিখে দিয়েছে, ও তো নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে আজ MS ফ্যামিলি না হলে কোনো দিনই হয়তো এরকমভাবে এয়ারপোর্টে বসে 700 টাকার চা কফি খেতে পারতাম না। ও তো নিজেই মানে এটাকে তো সরল স্বীকারোক্তি বলবো, কারণ ও ভালো করেই জানে যে ওর যা শিক্ষাগত যোগ্যতা, সোমনাথের যা শিক্ষাগত যোগ্যতা, এটা দিয়ে ওরা যদি এই ইউটিউব ছাড়া অন্য যা কিছু করতো, এরকম সফলতা, এরকম টাকা ওরা কোনোদিনও এই টাকার মুখ দেখতে পারতো না। শুধুমাত্র এই ইউটিউব ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। মানে ওর চ্যানেলের নামটা বলেছে, যেহেতু ও চ্যানেলটাকে ওর পরিবার বলে, তাই জন্য বলেছে যে MS ফ্যামিলি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। তো সেই মেয়েটা তুই স্বীকার করছে, সে যে স্বীকার করছে তাকে আর এই কথাটা বলে কী লাভ আছে, তাই না? তো আজকে ভিডিওতে বলেছিলাম যে ভিডিওর মধ্যে হ্যান্ডসাম কথাটার কিন্তু একটুখানি ছোঁয়া পাওয়া যাবে, হ্যান্ডসাম কথা নিয়ে কিছু কথা বলবো। তো সেই কথাটার সময় এখন চলে এসছে। তো আজকে মন্দিরা ভিডিওটা দেখছিলাম, সেখানে সোমনাথ বসেছিল। তো মন্দিরা আসছিল, এসে হঠাৎ করে ওকে বললো, হাই হ্যান্ডসাম, আমি মন্দিরা, তুমি কি আমার সাথে গুজরাট যাবে? তো সোমনাথ বললো, আমি সোমনাথ, ঠিক আছে। তো এই যে হাই হ্যান্ডসাম কথাটা বলেছে, সেইটা শুনে আমাদের দালালের পুরো জইল্লা গেছে। বলছে হ্যান্ডসাম বলছে, ও আবার হ্যান্ডসাম? ও হ্যান্ডসাম, ওর কি যোগ্যতা আছে? বসে বসে ওই চ্যানেলটাকে ভাড়ায় খাটিয়ে এখন বসে বসে ভালো টাকা ইনকাম করছে, ওর কি যোগ্যতা রয়েছে? তো যাই হোক, সবার আগে হ্যান্ডসাম নিয়ে বলি, কারণ এই হ্যান্ডসাম কথাটা কিন্তু ওর মুখ থেকেই এই সোমনাথের সম্পর্কে অনেকবার বেরিয়েছে, যখন কি না এই সোমনাথ স্যান্ডি ছিল। এই সোমনাথ যখন স্যান্ডি ছিল আর মন্দিরা যখন ম্যান্ডি ছিল, মন্দিরা যখন পরকীয়ারত ছিল, তখন কিন্তু সোমনাথের মানে বেশ ভালো তারিফ করেছে। মনে আছে, बारह लड़के घूम रहे हैं तेरा बॉयफ्रेंड कौन सा, वो जिसकी डोले शोले वो जिस पे मन मेरा डोले। তো এরকম সোমনাথের ডোলে শোলে দেখে ওর যে মন ডোলে, অনেকবার কিন্তু বলেছে। আরে সেটা তো ভিডিওর মধ্যে, আর ভিডিওর মধ্যে ওকে হ্যান্ডসামও অনেকবার বলেছে যে কি খারাপ আছে তোর বর, কি সুন্দর হ্যান্ডসাম দেখতে একটা পুরুষের মধ্যে, আর কি চাই, অনেকবার বলেছে, ঠিক আছে। আর তারপরে কি পরবর্তীকালে জানতে পারলাম যে সোমনাথকে ফটো পাঠিয়েছে, সোমনাথের একটা পুরনো ফটো পাঠিয়ে বলেছে যে এইরকম হয়ে যেতে পারিস না তুই, এখন আগের মতো হয়ে যেতে পারিস না। তো তার মানে খুব হ্যান্ডসাম ওর চোখেও ছিল, কিন্তু এখন পুরো মনে হচ্ছে কি বলুন তো, আঙুর ফল টক। দেখুন ওর বরকে ওর বর কোনো রকমই মানে সোমনাথের মতো হতে পারবে না কোনো রকমভাবে না। দেখ ও একদম আলাদা, একদম আলাদা। তো দেখতে দিক দিয়ে অনেক ডিফারেন্স রয়েছে। তারপর হচ্ছে গিয়ে ওরও বর একই জায়গায় বছরের পর বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, যার কোনো রকমভাবে উন্নতির কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ, সেই বরকে ও ভেবেছিল যে একটা ব্লগার তৈরি করবে, চেষ্টা করেছিল। বন্ধুরা ট্রেন আসছে, বন্ধুরা ট্রেন যাচ্ছে, বন্ধুরা ট্রেন এসে গেছে, ট্রেন এই একটু পরে আসবে। তো এই করে দেখেছেন কোনো মুরদ নেই, একেবারে কোনো মুরদ নেই। একবার ভিডিওর মধ্যে বলেও ছিল যে যদি ওর ব্লগিং চ্যানেল, ওকে বলেছি ব্লগ করতে, যদি দাঁড়িয়ে যায় তাহলে চাকরিটা আমি ছাড়িয়ে দেবো, তারপর আমরা ফুল টাইম দুজনে ইউটিউব করব। তো ওদের এটা প্ল্যান ছিল যে চাকরি ছাড়িয়ে দেবে, ফুল টাইম যখন বাড়িতে থাকবে তখন বর নিজের মতো নিজের ব্লগ করবে আর ওর ব্লগেও হেল্প করে দেবে। আর তাছাড়া ওর তো কন্ট্রোভার্সি চ্যানেল রয়েইছে। তাহলে চিন্তা করুন যে এই কাজটাকে এতটা ছোট করে অন্যের বররা করলে, যদি কাজটা সত্যি এতটা ছোট হতো তাহলে নিজের বরকে সেই কাজটা করার জন্য ও কি মরিয়া হয়ে যেত? যেহেতু ওর বর করতে পারেনি, সেহেতু সেই জন্য যেসব পুরুষরা আর কি এই ইউটিউব থেকে কামাচ্ছে সবাই হচ্ছে গিয়ে অকর্মণ্য, তাদের কোনো কাজ নেই, তাই জন্যই তারা ইউটিউব থেকে কামাচ্ছে। ও মানে আদৌ জানেই না যে কত মানুষ রয়েছে যারা কিনা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে, এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিগ্রি নিয়েও তারা ইউটিউবটাকে ফুল টাইম করছে। এই যত বড় বড় এই ভাইন্স যারা দেখেন, তারা প্রত্যেকে কিন্তু ওই আশিস বলুন, ক্যারিমিনাটি বলুন, তারপর বিবি বলুন, এরা সবাই কিন্তু খুবই উচ্চশিক্ষিত, ভালো শিক্ষিত সবাই।
তো সেখানে তারা তাদের পড়াশোনা করেও জব না করে তারা এই ইউটিউবটাকে অ্যাজ আ কেরিয়ার বেছে নিয়েছে। তো তার মধ্যে নিশ্চয়ই কিছু তো আছে, বাট যেহেতু ওর বর করতে পারছে না, সেহেতু এইখানে যারা কাজ করে তারা অকর্মণ্য। ভাবতে পারছেন ওকে দোগলা কি আর এমনি এমনি বলি? ও হচ্ছে একদম দোগলা, হিপোক্রেট, ভণ্ড। তো যাই হোক, তারপর বললো গিয়ে প্রচণ্ড বেদনা, কি না জনিকে একদিনের জন্য রেখে গেছে। তো আমি যতদূর জানি এ তো কিছুই জানে না। আমার ঘরেও যেহেতু পোষ্য আছে সেজন্য আমি জানি অনেক পোষ্যকেই এরকম আছে, তাদেরকে স্পেশালি ট্রেন করতে হয় যে তারা একা থাকে, তারা ছোটোবেলা থেকে অভ্যেস, সেইভাবে তাদেরকে মানুষ করতে হয়। হ্যাঁ, অনেক পেট হয়তো সাময়িক একবার দুবার চিল্লাবে, তারপরে সে বুঝে যাবে। যেমন আমি আমার বাড়িতে পোষ্য, আমি যদি বেরোই, যদি গোটা একদিনও না আসি, তাকে খাবার দাবারের সব ব্যবস্থা করে দিই, যদি নাও খাবার দিয়ে যাই, তাও সে চিল্লাবে না, যেখানকারটা সেখানেই বসে থাকবে, কারণ এটাই তার ট্রেনিং। তো এরকম অনেক, আমি শুধু আমার কথা বলছি ভাববেন না, এরকম অনেক ডগ আছে যারা কিনা সিঙ্গেল পার্সন, তাদের একাকী মানে সঙ্গী, তাদের সাথে থাকে, অফিসে মানে সারাদিনের জন্য খাইয়ে দাইয়ে অফিসে চলে যায়, অফিস থেকে আবার আসে, যেরকমটা সেরকম থাকে। আমার পেট যে গোগো, তারই এক মানে ওরই একটা ব্রিডের সেম পাগ, সেখানেও একটি মেয়ে সারাদিন চাকরির সূত্রে বাইরে, সকালবেলা তাকে খাইয়ে দাইয়ে জল টল খাইয়ে বিছানাপত্র করে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে বেরিয়ে যেত, তার বাথরুম খোলা রাখতো, আর তারপর কী করতো, যখন আসতো এসে তারপর আবার ওকে খাওয়াতো। তো ও চুপচাপ, পাশাপাশি কেউ জানতেও পারতো না যে বাড়িতে একটা ডগ আছে। তো আমার ক্ষেত্রেও তাই, আমি যদি এখন একটা গোটা দিন 24 ঘন্টাও কাটিয়ে আসি, পাশাপাশি কেউ জানতেও পারবে না যে আমার বাড়িতে একটা ডগ আছে, কারণ সেভাবে ট্রেন করা হয়েছে তাকে। তো যাদের ট্রেনিং থাকে তাদের কোনো অসুবিধা থাকে না, তাতে কোনো রকমভাবে মানে ওই যে মায়া মমতাগুলো উদ্রেক করার চেষ্টা করছে, এগুলো তাদের মধ্যেই হবে, যাদের বাড়িতে নেই বা যারা এরকমভাবে কোনোদিনও রাখেনি তারা। তাহলে তো বলবো প্রত্যেক কটা সেই বাবা মা হচ্ছে গিয়ে পাষণ্ড, যারা বাচ্চাদেরকে হোস্টেলে রেখে মানুষ করছে। বাচ্চাকে যখন নিজে হোস্টেলে ছেড়ে দিতে যাচ্ছি, হাতটা ছেড়ে যখন চলে যাচ্ছে ভেতর দিকে, পিছন ঘুরে তাকিয়ে আছে মা বাবার দিকে, মা বাবার বুকগুলো তখন ফাঁকা হয়ে হু হু করে না? করে তো, কিন্তু তার সত্ত্বেও জানে যে এটা তার ভালোর জন্য করতে হবে। তো তেমনি ওই বাচ্চাটারও ভালোর জন্য ওরা ইনকাম করতে বেরিয়েছে, কোথাও ঘুরতে বেরোয়নি। ওরা যদি ঘুরতে বেরোতো আমি তাহলে ভাবতাম যে হ্যাঁ এটা তো উচিত না, ঘুরতে যদি বেরিয়েছো তাহলে ওকে তোমরা, যদি অনেক দিনের জন্য হয় তাহলে ওকে তোমরা একটা ভালো কোনো প্লেসে রেখে দাও, বা ওরকম কাউকে একজনকে রেখে দাও যে কিনা আসবে। তো ওর বাচ্চা মানে জয়ীর সাথে তুলনা করছে জনির, যে জয়ীকে তো ঠাম্মার বাড়িতে রেখে দিল, কিন্তু একে কেন এখানে রাখলো? এদিকে নিজেই বলল যে আমি যখন আমার পাশের বাড়িতে রাখি তাও সবচেয়ে বেস্ট হয়, আমি জানি যে ও যেখানে বড় হয়েছে সেখানে রাখলেই সবচেয়ে বেস্ট হয়। তো ওরাও ওখানে ওকে রেখে দিয়ে গেছে, ওর সব ব্যবস্থা করে দিয়ে গেছে, নিশ্চয়ই ওকে খাওয়ানোর জন্য কেউ না কেউ আসবে, সেসব ব্যবস্থা করে দিয়ে তারপরেই যাবে। কিন্তু চিন্তা করে দেখুন, এই বাচ্চাটিকে যদি ওর শ্বশুর বাড়িতে রাখতো, আমি জানি ওদের শ্বশুর বাড়িতে 2টো খরগোশ আছে, এই 2বার চিল্লালেই ওই খরগোশ 2টো হার্ট ফেল করে যাবে। তারপর হচ্ছে গিয়ে ওদের বাড়িতে আরও বাচ্চা কাচ্চা অনেক লোকজনের সমাগম হয় মন্দিরার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কোনো দিনও কোনো ওদের কি যেন বলে, যারা আর কি ভক্তরা আছে বলে না, তারা আসে, অনেকে আসে বাড়িতে। তো সেখানে কোনো বাচ্চাও থাকতে পারে, তো সেখানে অপরিচিত মানুষকে যদি কামড়ে টামড়ে দেয়, আমি জানি জনির বাইটিং প্রবলেম নেই, আমি যত শুনেছি, তাও ধরে রাখছি যদি ইনসিকিউরিটিতে বাইট করে দেয় তো সেগুলো আরও বেশি বিপদ ডেকে আনবে না? তার চেয়ে তো এখানে ও সেফ অ্যান্ড সিকিওর নিজের জায়গায় রয়েছে। কি হবে, 2বার চিল্লাবে, 3বার এবার আবার গিয়ে শুয়ে থাকবে, আবার হয়তো দেখবে আবার হয়ে যাবে, তার মধ্যেই ওরা চলে আসবে। এটা তো এরকম নয় যে বাচ্চাটা না খেয়ে থাকবে আহারে, ওরকম আহারে বেচারে করার কিচ্ছু নেই। আর আমরাও যখন বাড়ির থেকে বেরোই আমাদেরও বাচ্চা ওরকমভাবে তাকিয়ে থাকে, যদি না যাই অনেকের বাচ্চা কেঁদে ফাটিয়ে দেয়। তো সেটা সব ক্ষেত্রেই হয়, সেটা পোষ্যর জন্য আর মানে এমনি মানুষের বাচ্চার জন্য আলাদার কোনো বিষয় নয়। এটা শুধু বলে মানে অযথা মানে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করলো, যে কিনা নিজের স্বার্থে নিজের পোষ্যকে, যাকে সন্তান বলে, দুবার পুরো পগারবার করতে চেয়েছিল। ওর কাছে হচ্ছে হয় পুরো চিরবিদায় দিয়ে দাও, আর না হলে মানে চিরবিদায় যদি না করতে পারো তাহলে নাকামি চালিয়ে যাও। এই হচ্ছে ওর চরিত্র। ও তো পুরো নিজের স্বার্থে
পুরো দুবার ঠিকই করে নিয়েছিল দিয়ে দেবে, একবার একটা ব্রিডারের কাছে একদম ঠিক করে নিয়েছিল, আর পরের বার কথাবার্তা শুধু চালিয়েছিল, সেটা অত দূর এগোতে পারেনি, তার মধ্যেই জিনিসটা ফোরকাস্ট হয়ে গিয়ে সবাই মিলে চেপে ধরাতে তখন ও আর করতে পারেনি। সেবারে লাস্টবার কী করছিল, এক জ্যোতিষীর ঘাড়ে কাঁঠাল ভেঙে খাচ্ছিল, যে জ্যোতিষী বলেছে যে ও থাকলে আমার মানে তার থেকে আমার মানে প্রবলেম, প্রাণ সংশয় হতে পারে, করতে গেছিল, সবাই মিলে চেপে ধরেছে, পারেনি করতে, তার মুখে আবার বড় বড় কথা, আর সে আবার বলে আমার প্রাণটা হু করছে, অদ্ভুত ন্যাকামি, যত রাজ্যের ন্যাকাপনার কথাবার্তা। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বিষয়, নিজেই ওর নোংরামিতে সাথ দিয়ে আজকে ওকে মানে এই রকম জায়গায় পৌঁছে দিয়েছে, ওই নোংরামির সময়টা সাথ দিয়ে ওকে ইনকাম করতে সুবিধা করে দিয়েছে। আর আজ যখন ও সত্যি ভালোভাবে থাকার চেষ্টা করছে, ভালো হওয়ার চেষ্টা করছে, মানে নিজের সংসারের জন্য, নিজের সংসারের প্রতি ভালোভাবে সমস্ত কিছু চালানোর চেষ্টা করছে, এখনও বলছে ওকে সতী। আর এই টিস্যু পেপার, হ্যাঁ বললো টিস্যু পেপার, একটা টিস্যু পেপার দেখিয়ে বলেছে যে এটা টিস্যু পেপারকে ব্যবহার করে ফেলে দেওয়া উচিত। তো এটা তো অনেক আগে আমি বলেছিলাম যে তোকে তো টিস্যু পেপার বলে ভেবে ইউজ করছে, আর একদমই তাই, কারণ যে নিজে বলছে আমাকে এটা বলতে বলেছে আমি বলেছি, আমাকে এটা করতে বলেছে আমি করেছি, সে টিস্যু পেপার ছাড়া আর কি, সে তার নিজের মাথার বুদ্ধি ব্যবহার করছে না। এখন টিস্যু পেপার যখন হাতে নেওয়া হয়, সে বলতে পারবে না যে আমাকে দিয়ে তোমাকে শুধু মুখই মুছতে হবে, তুমি পোত পুছতে পারবে না, টিস্যু পেপারে সেটা ক্ষমতা নেই বলার, কারণ টিস্যু পেপারটা আমার হাতে রয়েছে, এটা আমার হাতের মুঠোয়, আমি যা খুশি তাই করব, আমি এটা দিয়ে মুখ মুছতে পারি, পোদ মুছতে পারি, সামনে মুছতে পারি, সব কিছু মুছতে পারি, তলা মুছতে পারি, সমস্ত কিছু মুছতে পারি, তোকে দিয়ে ওই নোংরামিগুলো পরিষ্কার করেছে বলেছিলাম তো, এই জন্যই তো তোর মানে চ্যানেল থেকে এত দুর্গন্ধ আসে, কারণ তোর ওই যে পুরো পেছন মুছে 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 টিস্যুগুলো জমা করেছিস তুই, সেই ভিডিওগুলো, বুঝলি? ও তলা না, ও যে মানে ওকে যে টিস্যু পেপার বানিয়েছিল, সেই টিস্যু পেপার শুধু পেছন পোছার জন্যই, শুধু পেছন পোছার জন্য, সামনে তলা নয়, কারণ তলা তো নিজেই বলেছে চেটে সাফ করে না, তো সেই জন্য তলা চাটেও নিজে। তো যখন সব কাজকাম সারানো হয়ে যেত, তারপর এই জন্যই মৎস্যন্দপুর থেকে ফোন করেছিল, ওই যে বারবার করে বলে না যে মৎস্যন্দপুর, তো ওই জন্যই করেছিল যে এই যে সদ্য হয়েছে কাজকাম, সেই জন্য ফোনটা করেছি, নে এবার চেটে সাফ করে দে, এই হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ন্যাকামি অনেক চলতে থাকবে। তো একটা কথা আজকে দেখলাম ওর বিষয়ে নতুন আরেকটা তথ্য পেলাম, যে এই যে এমএ ডিগ্রিটা, সেটাও ডিস্টেন্স এডুকেশন থেকে করেছে, তার মানে ভাই সেই ডিগ্রিটারও কি এমন দাম আছে, কি দাম আছে চাকরির বাজারে ডিস্টেন্স এডুকেশনের, যেগুলো যদি খুব রিনাউন্ড না হয় তাহলে কি দাম আছে, আমি কিন্তু ঠিক জানি না, আমি অতটাও জানি না, তাই জন্য আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এটা ভাববেন না যে আমি স্টেটমেন্ট দিচ্ছি, কি দাম আছে। এই জন্যই কি ও বিএডটা কমপ্লিট করলো না, কারণ জানে যে এই বিএডটা করা আর না করা আমার সমান, আমি চাকরির বাজারে আমার কোনো লাভ হবে না। তাহলে চিন্তা করে দেখুন শ্বশুরমশাইয়ের কীরকমভাবে পয়সা কীরকমভাবে ধ্বংস করেছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল আমার, মানে ওই যে ওকে ডিগ্রিধারী অশিক্ষিত বলি, ওর যে কেন এতটা গায়ে লেগেছে আমি এখন বুঝতে পারি, কারণ ওর প্রত্যেক কটা ডিগ্রি তো মানে জাস্ট এমনি কেনা, অর্জন করা নয় তো, যারা অর্জন করেছে ডিগ্রি তাদের একটা আলাদা, কারণ তারা সেই ডিগ্রিটা তারা পড়ে হাসিল করেছে, বাট ওর তো সেটা করতে হয়নি আমার মনে হয়, সেই জন্যই ওর এত গায়ে লেগে যায়, খুব গায়ে লেগে যায় আমার, মানে এত লোকে এত নাম দিয়েছে, কিন্তু সুপারিটা দিল আমার নামেরই, আর বলে দিল আমাকে ডিগ্রিধারী অশিক্ষিত বলেছে, মানে আমার সম্পর্কে সব সত্যি কথা বলে দিচ্ছে, আয়না আমার মুখের সামনে ধরছে, আমি দেখতে পাচ্ছি না নিজেকে, কিছু করো, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আসল ব্যাপার। তো আজকের এই গানটা কিন্তু অবশ্যই আমি সোমনাথের জন্য ডেডিকেট করব, সোমনাথ মন্দিরা দুজনের জন্যই, কারণ এই কিছুদিন আগে সোমনাথ যেটা বলেছিল যে দৈহিক সম্পর্কটাই সব কিছু নয়, মানুষের মনের যে সম্পর্কটা, মনের যে ভালোবাসাটা, সেটা অনেক বড়। তো সেখানে অবশ্যই গানটার মধ্যেও রয়েছে হোটো সে হোট মিলে না ভেলে, চাহে মিলে না বাহে বাহো সে, দো দিল জিন্দা রহে সকতি হে চাহত কি ভরি নিগাহো সে। তো দুজনে যদি একে অপরের চোখে একে অপরের জন্য ভালোবাসা দেখে, সেই ভালোবাসা দেখেও কিন্তু মানুষ সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। হয়তো তাদের শারীরিক কোনো অক্ষমতা রয়েছে,
সে অক্ষমতার জন্য তারা একে অপরের সাথে হয়তো সেরকম দৈহিক মিলন করতে পারছে না, কিন্তু মনের যেখানে মিলন হয়ে যায় সেখানে দেহটা কিছুই নয়। তো যাই হোক, এই দেহতত্ত্ব অনেক উপরে, অনেক বেশি, অনেক হায়ার লেভেল, এতটা বোঝার মতো শক্তি সবার নেই এই দুনিয়ায়। সেই জন্য তার উপর এই দালাল যে কিনা একটা পুরুষ আর নারীর যখনই দেখে তখনই সেখানে একটা খাটকে ইমাজিন করে নেয়, একটা বিছানাকে ইমাজিন করে নেয়, তার তো কখনোই মাথায় এসবগুলো আসবে না। তো সোমনাথকে সবসময় দেখেছি যে যতবার মন্দিরা যাই করুক না কেন, যেগুলো শুনেছি, যেগুলো যদি সত্যি হয়, তো মন্দিরা যতবার ভুল করেছে ততবার সোমনাথ তার ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছে। তো তাই জন্যই বললাম যে হার কিসি কো নেহি মিলতা ইহা প্যার জিন্দেগি মে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মন্দিরা খুব লাকি যে ওকে ভালোবাসে, যে এমন একজন মানুষ তাকেও জীবনে পেয়েছে। একটা জিনিস জানবেন যে আপনি যাকে ভালোবাসছেন তাকে ভালোবাসছেন ঠিক আছে, কিন্তু বিয়ে যখন করবেন এমন মানুষকেই করবেন যে আপনাকে ভালোবাসে, তাহলে আপনার জীবন অনেক বেশি সুখী হবে। এবার যদি দেখা যায় যে দুজনকে একেবারে সমানভাবে ভালোবাসে, সেইগুলো তো অন্য অন্য লেভেলে চলে যায়, ঠিক আছে না? তো সেরকম অবশ্যই আমাদের ওয়াইটিতে অনেকেই আছে। তো যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।